Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. ভিডিওর প্রথমেই বলে রাখি এই চ্যানেলেই ডেলি বেসিসে ক্লাস 5 to 10 চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনস চলছে। তার সাথে সাথে তোমরা অ্যাক্টিভিটি সলভের ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছো তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চটপট সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। এই প্রসঙ্গে বলে রাখি ক্লাস 5 to ক্লাস 10 অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে। যারা আমার ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তারা স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেখানে বাকি ডিটেলস বলে দেওয়া হবে। তো চলো শুরু করি আমাদের আজকের টপিক ক্লাস 9 এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা written by Manoj Dash. First of all, I am giving a short description about the author Manoj Dash. Manoj Dash, born in 1934, is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. মনোজ দাস, যিনি জন্মগ্রহণ করেন 1934 সালে, তিনি ছিলেন একজন পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষী ভারতীয় লেখক। দ্বিভাষী অর্থাৎ তিনি দুটি ভাষায় তার সাহিত্য রচনা করেছিলেন, উড়িয়া ভাষায় এবং ইংরাজি ভাষায়। He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. তিনি বহু উপন্যাস রচনা করেছেন, এছাড়াও ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী, এছাড়াও ইতিহাস ও সংস্কৃতির ওপর নানা প্রবন্ধ রচনা তিনি করেছিলেন। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই পাঠ্যাংশটি মনোজ দাশের লেখা ছোট গল্পের সংক্ষিপ্ত সংস্করণ, যেখানে বর্ণনা করা হয় ভোলা দাদুর মজাদার এবং দুঃসাহসিক অভিযান, যা এক কিশোরের চোখ দিয়ে দেখা হয়েছে এমনভাবে লেখা, এবং এই কিশোরটি ভোলা দাদুর ভীষণ ঘনিষ্ঠ ছিলেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন উইচ দ্য স্টোরি হিঞ্জেস। এখানে দেখানো হয়েছে ভোলা দাদুর সরলতা, তিনি কতটা সহজ সরল মানুষ ছিলেন, এবং তার ফরগেটফুলনেস অর্থাৎ তার ভুলে যাওয়ার যে প্রবণতা, সেটা একটা আলাদা কৌতুক রসের সঞ্চার করে এই পুরো পাঠ্যাংশ জুড়ে, এবং এইটার ওপর ভিত্তি করে পাঠ্যাংশটি রচিত। তো চলো চলে যাই আমরা মূল টেক্সটে। Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু তার স্ত্রীকে নিয়ে আমাদের গ্রামের পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে বসবাস করতেন। অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড মানে হচ্ছে পশ্চিম দিকের একেবারে কোনায় বা শেষ প্রান্তে। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটি বড় বকুল গাছ তাদের কুটিরকে ছায়াচ্ছন্ন করে তুলত, অর্থাৎ বকুল গাছটি কুটিরে ছায়া প্রদান করত। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। সেই বকুল গাছে থাকত বানরের একটি ছোট্ট দল। স্মল ট্রুপস মানে গ্রুপটি ছোট বা দলটি ছোট, সংখ্যায় কম সংখ্যক বানর সেই দলে থাকত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এর জন্য কিন্তু ভোলা দাদু আর তার স্ত্রী কিছুই মনে করতো না। তারা মনে করত যে বোকাল ট্রিতে মাঙ্কিজ আছে তো কি হয়েছে, তাতে তাদের কোনো অসুবিধা ছিল না। One moonlit night we were returning from a festival. একটি চন্দ্রালোকিত রাতে, মুনলিট নাইট মানে চন্দ্রালোকিত বা জ্যোৎস্না, এক জ্যোৎস্না রাতে উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। কোনো অনুষ্ঠান ছিল বা কোনো উৎসব ছিল, সেই উৎসব থেকে আমরা ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ পথ এবং ফগি কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি তো ছোট, তো আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। সাডেনলি হঠাৎ
ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু তীব্র চিৎকার করে উঠলেন। লাউড ওয়েল মানে হচ্ছে উচ্চস্বরে আর্তনাদ করা। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকে অবাক হয়ে গেল। কেন? ভোলা দাদু হঠাৎ করে, কিছু নেই, কোনো ঘটনা নেই, কিছু নেই, হঠাৎ করে তীব্রভাবে যদি চিৎকার করে ওঠে তো দলের সবাই তো অবাক হয়ে যাবে, তাই না? তো সেরকমই হলো। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, মানে জিজ্ঞাসা করে জানা গেল বা খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। খুব ভালো কথা, ভোলা দাদু নাকি তার নাতিকে নিয়ে সেই উৎসবে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি তার নাতির দুটি আঙুল খুব শক্তভাবে চেপে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. তিনি বুঝতেই পারেননি কখন তার নাতি সেই দুটো আঙুল ছাড়িয়ে চলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু সেই আগের মতোই চলছিল, অর্থাৎ তার নাতি যে দুটো আঙুল ছাড়িয়ে কখন চলে গেছে সেটা তিনি খেয়ালই করেননি। তিনি হাতটাকে এরকমভাবে, যেমন করে নাতিকে ধরে থাকার যে ভঙ্গিটা, সেভাবেই কিন্তু তিনি এগোচ্ছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর দলের মধ্য থেকে কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছে হোয়াট হি ওয়াজ গ্রিপিং। ভোলা দাদু, তুমি কি ধরে আছো? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখনই তার নাতির কথা মনে পড়েছে। অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, তখনই তিনি তীব্র চিৎকার করে উঠেছেন। My father chose two sharp-eyed men from our party to go back with Vola Grandpa to the festival. তো আমার বাবা, অর্থাৎ ন্যারেটরের বাবা, আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন লোককে বাছলেন এবং ভোলা দাদুর সঙ্গে সেই জায়গায় পাঠালেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। অনেক খোঁজাখুঁজির পর তার নাতিকে খুঁজে পাওয়া গেল। He had taken a cozy shelter under a cow's belly. দেখা গেল ভোলা দাদুর নাতি একটি গরুর পেটের তলায় নিরাপদে আশ্রয় নিয়েছে। কোজি শেল্টার মানে হচ্ছে খুব আরামদায়ক আশ্রয়। সে আরামদায়ক একটা আশ্রয় খুঁজে পেয়েছে, তো একটা গরুর পেটের তলায় সে বসে রয়েছে। তো এখানেই একটা ইনসিডেন্ট শেষ হলো। কি ইনসিডেন্ট? এই ভোলা দাদুর যে ভুলে যাওয়ার প্রবণতা, সেটা আমরা দেখতে পেলাম যে সে তার নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিল এবং তার নাতির দুটো আঙুল শক্ত করে চেপে ধরেছিল, কিন্তু তার নাতি কখন যে তার হাত ছাড়িয়ে চলে গেছে, সেই যে ভুলে যাওয়ার প্রবণতা, সেটা আমরা ফার্স্ট ইনসিডেন্টে দেখতে পেলাম। এবার সেকেন্ড আরও একটা ঘটনা আমরা দেখব। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার মনে পড়ে আরও একটি মজাদার ঘটনা ভোলা দাদু সম্পর্কে, যেটি আমার বাবার সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ আমার বাবাও সেই ঘটনাতে জড়িত ভোলা দাদুর সঙ্গে। কি মজাদার ঘটনা দেখে নেওয়া যাক, চলো। ইট হ্যাজ বিন আ রেইনি আফটারনুন। বর্ষাকালের একটি বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে ভোলা দাদু প্রচণ্ড উত্তেজিত হয়ে, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনায় পাগল হয়ে ওঠা বা প্রচণ্ড উত্তেজনা। তো ভোলা দাদু প্রচণ্ড উত্তেজিত হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিলেন দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, যে তিনি একদল জলদস্যু দেখেছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. সেই জলদস্যুরা নাকি আমাদের গ্রামের সমুদ্রের তীরে কোনো এক বালি স্তূপের নিচে বিশাল একটা বড় বাক্স পুঁতে রাখছিল। লার্জ বক্স মানে বড় বাক্স, বোরিং মানে পুঁতে রাখা। At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা শুরু করলেন সেই হিডেন ট্রেজারের খোঁজ করা, অর্থাৎ সেই গুপ্তধনের খোঁজ করা, যেটা জলদস্যুরা বালির স্তূপের তলায় পুঁতে রেখেছে।
ইভিনিং পাস্ট অন টু নাইট, এভাবে সন্ধে থেকে রাত নেমে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো দেখা গেল। আ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, প্রায় মধ্যরাত পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়, এমন একটি সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা দাদু স্বীকার করলেন যে সত্যিকারের কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা শুধুমাত্রই তার দেখা একটি স্বপ্ন। কখন দেখেছিলেন তিনি? সবটাই তিনি দুপুরে ঘুমের ঘোরে তার দেখা একটি স্বপ্ন মাত্র। এই স্বপ্নের ওপর ভিত্তি করেই এতটা সময়, এত কষ্ট, এত পরিশ্রম করা হলো। তো আরও একটি মজাদার ঘটনা আমরা এখানে দেখতে পেলাম। থার্ড আরও একটি ঘটনা এখানে দেখতে পাবে তোমরা, একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে কেন্দ্র করে। Once Vola Grandpa had a great adventure in the Sundarbans. একবার সুন্দরবনে ভোলা দাদুর একটি দুঃসাহসিক ভয়ঙ্কর অভিযান হয়েছিল। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. In those days মানে সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি মানে মুক্তভাবে বা স্বাধীনভাবে, রোমড মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, দ্য ডেন্স জাঙ্গলস মানে গভীর জঙ্গলে। কোথাকার গভীর জঙ্গলে? সুন্দরবনে। তো ওই সময় কি হতো, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারেরা অবাধে এদিক ওদিক গভীর জঙ্গলে মুক্তভাবে বা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। লোকজনের যদি যাওয়ার প্রয়োজন হতো, চলাফেরা করার প্রয়োজন হতো, তাহলে খুব সাবধানতা অবলম্বন করতে হতো এবং তারা সবসময় দল বেঁধে যেত। পার্টিকুলারলি আফটার সানডাউন। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলায় কি ঘটনা ঘটলো দেখো। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু সাপ্তাহিক হাট থেকে বা সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। অনেকে এরকম আছে তো যে অনেকে দৈনিক জিনিসপত্র কেনে, মানে প্রতিদিনের জিনিস প্রতিদিনে কেনে। অনেকে আবার গোটা সপ্তাহের জিনিস একেবারে কিনে নেয়। আবার কেউ মাসিক দোকানপাট করে, অর্থাৎ মাসিক মুদিখানার যে দোকান, গোটা মাসের যা যা প্রয়োজনীয় সেটা কিনে নেয়। মান্থলি মার্কেট বলা হয় তাহলে। ডেইলি মার্কেট, উইকলি মার্কেট, মান্থলি মার্কেট, ইয়ারলি মার্কেট খুব একটা করে না। একটা গোটা বছরের জিনিস নিশ্চয়ই কিনে রাখা সম্ভব নয়, তাই না? এখানে ভোলা দাদু সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎই তার 5 গজ পিছনে, হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। গ্রাউল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক, সেই গর্জন শুনতে পেলেন তিনি। ভোলা গ্র্যান্ডপা টার্নড and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু সঙ্গে সঙ্গে কি করলেন? ঘুরলেন। টার্নড মানে ঘুরে দেখলেন যে কি হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেলেন দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল চকচকে চোখের চাহনি কার? অফ দ্য টাইগার, সেই বাঘের। অন হিজ ফেস, তার মুখের সামনে সেই বাঘটি দাঁড়িয়ে রয়েছে। দেখো সেই সিচুয়েশনটা ইম্যাজিন করার চেষ্টা করো যে ভোলা দাদু পিছনে ঘুরলেন এবং ঘুরে দেখলেন যে বাঘটা তার চকচকে সাইনি চোখ নিয়ে, উজ্জ্বল চোখ নিয়ে তার মুখের দিকেই তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। গেজ মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ারলি ব্যানিয়ান ট্রি। সঙ্গে সঙ্গে ভোলা দাদু, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে ভোলা দাদু কী করলেন? কাছাকাছি, নিয়ার বাই মানে কাছাকাছি, সব থেকে কাছের যে বট গাছটা ছিল সেখানে উঠে পড়লেন। ক্লাইম্ব মানে গাছে চড়া। নিশ্চয়ই গাছে চড়তে পারতেন, তাই এই এক্সট্রা অ্যাডভান্টেজটা তার হয়েছিল। আমরা তো গাছে চড়তেও পারি না, তো কী করতাম এরকম কন্ডিশনে ভাবো। দ্য টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। যেই ভোলা দাদু ব্যানিয়ান ট্রিতে উঠে পড়েছে, বাঘটি গর্জন করতে করতে গাছটাকে পরিক্রমা করতে লাগলো, মানে গাছটার চারিদিকে গোল গোল হয়ে ঘুরতে লাগলো, প্রায় 100 বার গাছটাকে প্রদক্ষিণ করতে লাগলো। দেন ইট সেটেলড ডাউন
under a bush without taking its eyes off him. তারপর সেই বাঘটি একটা ঝোপের কাছে বসে পড়লো, সেটেল ডাউন মানে বসে পড়লো, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, কিন্তু ভোলা দাদুর দিক থেকে তার চোখ ফেরালো না, চোখ সরালো না। উইথ নাইটফল, এবার রাত নেমে এলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গল আরও অন্ধকার, আরও নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু শুনতে পাচ্ছিল, অর্থাৎ অন্ধকারে তো দেখতে পাচ্ছিল না বাঘটার কি কর্মকাণ্ড চলছে, শুনতে পাচ্ছিল যে বাঘটা কি করছে, শুকনো পাতার ওপরে যে লেজটাকে ঝাপটাচ্ছে, লেজটাকে বিট মানে ঝাপটানো বা মারা, তো শুকনো পাতার ওপরে লেজ ঝাপটালে যেমন আওয়াজ হয়, তো সেই আওয়াজটা শুনতে পাচ্ছে কে, ভোলা দাদু, গাছের উপর থেকে। কিন্তু আওয়ার্স পাস্ট, এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, মানে ভোর হলো, ডন মানে ভোরবেলা, ভোর হলো ঘুঘু পাখির ডাকে, কুইং মানে ঘুঘু পাখির ডাক, আর হচ্ছে ডাবস মানে ঘুঘু পাখি। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন। কোথা থেকে নেমে এলেন? গাছের উপর থেকে নেমে এলেন। There was a group of men on a mound a little away, খানিকটা দূরে একটা ঢিবির ওপর বা টিলার ওপর, মাউন্ট মানে ঢিবি বা টিলা, টিলার ওপর তিনি কি দেখলেন? একদল লোক দাঁড়িয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা দাদু সেই টিলা বা ঢিবির ওপরে চড়লেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং যে প্রথম যে লোকটিকে দেখলেন তাকেই অনুরোধ করলেন সামান্য জলের জন্য, কারণ তার রাত থেকে তিনি জল খাননি, তার পিপাসা পেয়েছে, তৃষ্ণা নিবারণের জন্য তিনি প্রথমে যে লোকটির সঙ্গে তার দেখা হলো তার কাছ থেকেই সামান্য কিছু জল চেয়ে নিলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি দেখেছিল যে বাঘটিকে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, লোকটি তো প্রচণ্ডভাবে হতভম্ব হয়ে গেল। বিওয়াইল্ডার মানে প্রচণ্ড অবাক হয়ে যাওয়া, প্রচণ্ড হতভম্ব হয়ে যাওয়া। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সেই লোকটি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি একটি ক্ষুধার্ত ভয়ঙ্কর পশুর পাশ দিয়ে দিব্যি চলে এলেন এবং সেটা কিছুই করলো না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং, বাঘটি তখন কি করছে? ঘুম থেকে উঠেছে, বেচারা বাঘটাও ঘুমিয়ে পড়েছিল অপেক্ষা করতে করতে। তো বাঘটা তখন তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করছে, স্ট্রেচ করা যাকে বলা হয়, টান টান করা, ঘুম থেকে উঠে যেটা সাধারণত আমরা ভোরবেলা করে থাকি মাঝে মাঝে, হাত পা টান টান করা, এবং ইয়ার্নিং, ইয়ার্নিং মানে হাই তোলা। তো বাঘটাও সেরকমভাবে হাই তুলছে আর হাত পা টান টান করছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তখন ভোলা দাদুর মনে পড়েছে দ্য টাইগার মানে বাঘটির কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা দাদু সেই বাঘটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু ভয়ের চোটে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন। হি রান ব্যাক হোম, তিনি দৌড়ে এক ছুটে বাড়ি ফিরে এলেন। অর্থাৎ ভোলা দাদু যে বাঘটির হাত থেকে রেহাই পাওয়ার জন্য গাছের ওপর চড়লেন, ভোরবেলার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গাছ থেকে নেমে তো এলেন, এবার যে বাঘটি রয়েছে সে বাঘটির কথা বেমালুম ভুলে গেলেন। এই যে ফরগেটফুলনেস, তার ভুলে যাওয়ার যে প্রবণতা, মানে কার জন্য তিনি গাছে চড়েছেন সেটাই বেমালুম ভুলে গেলেন। যদি মনে থাকতো যে বাঘটি অপেক্ষা করছে, হয়তো ভয়ের চোটে পাশ দিয়ে আসতেই পারতেন না, ভুলেই গিয়েছিলেন বাঘটির কথা। হাফ আ সেঞ্চুরি লেটার, মানে এই ঘটনার 50 বছর পরে, সেঞ্চুরি মানে আমরা জানি 100, হাফ সেঞ্চুরি মানে 50, তো 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং, ভোলা দাদু একদিন সকালে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন অ্যাট দ্য এজ অফ 95, তখন তার বয়স হয়েছিল 95 বছর। অর্থাৎ এই যে ইনসিডেন্টের কথা বলা হয়েছে তখন তার 45 ইয়ার্স ছিল, তার 50 বছর পর তার হলো 95, তিনি তখন মারা গেলেন, বোঝা যাচ্ছে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের স্ত্রী, বৃদ্ধা স্ত্রী অতিরিক্তভাবে অত্যধিক ল্যামেন্ট করতে লাগলো, শোক প্রকাশ করতে লাগলো, বিলাপ করতে লাগলো।
সি সেড উইথ আ সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, মানে তার স্ত্রী বলতে লাগলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, এই বৃদ্ধ লোকটি মানে বুড়োটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মানে কথাটায় দেখো আমরা একটুখানি তার ফরগেটফুলনেসের পরিচয় পাচ্ছি, যেহেতু ভোলা দাদু সব কিছুতেই ভুলে যায়, সমস্ত মজাদার ফানি ফানি ইনসিডেন্ট ঘটায়, সেই জন্য এবারে হয়তো ভোলা দাদু নিঃশ্বাস নিতেই হয়তো ভুলে গিয়েছিল, তাই জন্যই মারা গেছে। বোঝা যাচ্ছে? তো এইখানেই টেক্সটটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই টেক্সট রিলেটেড কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের কোয়ারিজের আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।